নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি বনহি শিখা। প্রথমে যে খবরে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দায়িত্ব পালনে অনিয়ম, অস্বচ্ছতা এবং আদালতকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় অপসারিত মানিক। মঙ্গলবার হাইকোর্টের হাজিরা নির্দেশ। আগে একবার আদালতে হাজির হয়ে ভুল স্বীকার করেছিলেন, কিন্তু শেষমেশ আর রক্ষা পেলেন না। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, দায়িত্ব পালনে অনিয়ম, অস্বচ্ছতা এবং আদালতকে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার জন্য সরিয়ে দেওয়া হচ্ছে মানিক ভট্টাচার্যকে। রাজ্য সরকারকে যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নিয়োগ করতে হবে, ততদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ চালাবেন সচিব রত্না চক্রবর্তী বাগচি। মঙ্গলবার দুপুর 2টায় আদালতে হাজিরা দিতে হবে মানিক ভট্টাচার্যকে। 2017 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের দ্বিতীয় তালিকা প্রকাশ হয়, জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করে টেটের প্রশ্নে ভুল রয়েছে বলে আন্দোলন করেন বহু পরীক্ষার্থী। তার প্রেক্ষিতে আবেদনপত্র চাওয়া হয় পরীক্ষার্থীদের থেকে। বিভিন্ন জেলা থেকে 2787টি আবেদন জমা পড়ে। একটি প্রশ্নে ভুল ধরা পড়ে। যে পরীক্ষার্থীরা প্রশ্নটির উত্তর দিয়েছিলেন তাদের 1 নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে আরও 273 জন টেট পরীক্ষার্থী পাশ করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবির প্রেক্ষিতে বেশ কিছু নথি চেয়ে পাঠায় কলকাতা হাইকোর্ট। 2727টি আবেদনের অরিজিনাল কপি, প্রশ্ন ভুল খতিয়ে দেখার জন্য তৈরি বিশেষ কমিটি সংক্রান্ত তথ্য, কমিটি কবে তৈরি হয়, সদস্য কারা, এই কমিটি কবে কাজ করেছে, এই সব সংক্রান্ত নথি চায় আদালত। পাশাপাশি যে 273 জন পরীক্ষার্থীকে পাশ করানো হয়েছে তাদের নিয়োগ তালিকারও অরিজিনাল কপি চায় কলকাতা হাইকোর্ট। সোমবার দুপুরে যাবতীয় নথি জমা দেওয়ার কথা ছিল, সেই মতো কিছু নথি জমাও পড়ে, কিন্তু আবেদনের অরিজিনাল কপির পরিবর্তে শুধু রোল নাম্বার জমা দেয় পর্ষদ। নিয়োগের তালিকা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। প্রাথমিকভাবে আদালত মনে করে এটি আইন মেনে তৈরি হওয়া নিয়োগ তালিকা নয়। প্রশ্ন ভুল খতিয়ে দেখতে তৈরি কমিটি নিয়েও একাধিক প্রশ্ন তোলে আদালত। কমিটির সদস্য 4 জন, কিন্তু নথিতে সভাপতি মানিক ভট্টাচার্য ছাড়া কারো সই নেই। কমিটির এক সদস্য ঋত্বিক মল্লিকের সই তো সাদা কাগজে রয়েছে। তাছাড়া যে কমিটির কথা পর্ষদ বলেছে সেটি 2011 সালে তৈরি। তার সঙ্গে 2017 সালের সিদ্ধান্তের সম্পর্ক কি? মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন, বোর্ডের যিনি প্রেসিডেন্ট আছেন ডক্টর মানিক ভট্টাচার্য, তিনি আর পদে থাকতে পারবেন না। যেহেতু যতদিন অ্যাপয়েন্টেড না হচ্ছে ততদিন পর্যন্ত বোর্ডের যিনি বর্তমান সেক্রেটারি আছে ডক্টর রত্না চক্রবর্তী বাগচি, তিনি প্রেসিডেন্টের কাজটি চালাবেন। কোর্ট অর্ডার দিয়েছিলেন যে অরিজিনাল ডকুমেন্ট প্রডিউস করতে হবে, যেটা 2017 সালে যে রেজলিউশন হয়েছিল। কিন্তু যে ডকুমেন্ট আজকে বোর্ডের তরফ থেকে কোর্টে জমা দেওয়া হয়েছে, সেই ডকুমেন্ট থেকে দেখা যাচ্ছে যে ডকুমেন্টটা 2017 সালের না, 2022 সালে সই করে সেই ডকুমেন্ট কোর্টে জমা দেওয়া হয়েছে। পর্ষদের দেওয়া নথিগুলি আদৌ 2017 সালের কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশ্ন করেন, এই নথির গায়ে ধুলো কোথায়? পর্ষদের এই নথির সঠিক বয়স জানার জন্য কেন্দ্রীয় ফরেনসিক ল্যাব থেকে তা পরীক্ষা করানোর নির্দেশ দেন বিচারপতি। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। টাকার বিনিময়ে চাকরি, কিন্তু টাকা দিয়েও তো মেলেনি স্কুল শিক্ষকের চাকরি। এই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সিবিআই তদন্তের দাবিতে নেতার বাড়ির সামনে বিক্ষোভ সরগরম কোলাঘাট। পাঁশকুড়ার পর এবার কোলাঘাট, ফের পূর্ব মেদিনীপুরে দুর্নীতির অভিযোগ। কেন করে পাও চাকরি, কিন্তু অভিযোগ টাকা নিয়েও স্কুল শিক্ষকের চাকরির ব্যবস্থা করেননি। এই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সোমবার কোলাঘাটে ওই নেতার বাড়ির সামনে বিক্ষোভ, সিবিআই তদন্তের দাবিতে ধর্ণা। কোলাঘাট ব্লকের 2 তৃণমূল নেতা অতনু গুছাইত এবং তার ভাই শান্তনু গুছাইতের বিরুদ্ধে অনেকেই অভিযোগের স্বরূপ। চাকরি প্রার্থীদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন 2 ভাই। এদিন কোলাঘাটে অতনু গুছাইতের খালি বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন যুবক পোস্টার হাতে বিক্ষোভ দেখান। অতনু গুছাই, শান্তনু গুছাই আমাদের কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে, চাকরি দিতে পারেনি, তো আজ সে পলাতক। আমরা চাই, যখন আমরা চাকরি পাইনি তো আমি চাই টাকা ফেরত দেওয়ার জন্য। উনি আমাদের টাকা এইভাবে আত্মসাৎ লুট করে নিয়ে চলে গেছেন।
তো আমি চাইবো প্রশাসনিক যাতে এতে হস্তক্ষেপ করে আমাদের মতন যে গরিব দুঃখীরা আছে তাদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিক। আপনারা আত্মগোপন করে না থেকে জনগণের সম্মুখীন হন, নিজেদের সম্পত্তি বেচে প্রতারিতদের টাকা ফেরত দিন এবং যাদের নির্দেশে এই কাজ করেছেন সেই সমস্ত বড় বড় তৃণমূলের নেতাদের নাম প্রকাশ্যে আনুন। 5-6 বছরের যার সঙ্গে দলের কোনো যোগ নেই, সুতরাং তার সম্পর্কে আমরা বেশি কিছু বলতে পারবো না এবং তিনি কোথায় আছে সেটা আমরা জানিও না। যদি প্রকৃত তিনি টাকা নিয়ে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হোক। রবিবার চাকরি নিয়ে কাটমানির লিফলেটে হইচই পড়ে যায় পাঁশকুড়ায়। এবার অভিযোগ কোলাঘাটে, জানিয়ে তরজাও তুঙ্গে। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বক্তব্যে সিবিআই চার্জশিটে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। আগুন লাগার দিন পুলিশের ভূমিকায় প্রশ্ন চার্জশিটে। যে খবর পাওয়া যাচ্ছে বক্তব্যে সিবিআই চার্জশিটে পুলিশের ভূমিকায় প্রশ্ন। আগুন লাগার দিন পুলিশের ভূমিকায় প্রশ্ন চার্জশিটে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, চার্জশিটে কি উল্লেখ রয়েছে? দেখো, বকরি অগ্নিকাণ্ডে চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্র থেকে খবর যে সিবিআই যে চার্জশিট সেখানে উল্লেখ রয়েছে যে সোনা শেখের যে বাড়ি থেকে 7 জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছিল, ঘটনার সময় তাদের সেখান থেকেই একজন ফোন করেছিলেন থানায় এবং ফোনের ডিউটি অফিসারের সঙ্গে, এই অর্থাৎ থানার যে ডিউটি অফিসারের সঙ্গে সেখানে কিছুক্ষণ কথাও হয়। এরপরেও কিন্তু পুলিশ আসেনি, এমনকি তারপরও আবারও বারবার থানায় ফোন করা সত্ত্বেও পুলিশ আধিকারিকরা কোনো রকম কোনো ফোন তোলেননি, তেমনটাই কিন্তু চার্জশিটে উল্লেখ রয়েছে। এবং ঘটনার অনেক পরে পুলিশ ঘটনাস্থলে যায়, যার পরিণতিতে ঘরবন্দি অবস্থায় আগুনে পুড়ে 7 জনের প্রাণ যায়। বকটুয়ের অগ্নিকাণ্ডে গ্রামবাসীরা যে অভিযোগ তুলেছিলেন যে ঝামেলা উত্তেজনা থাকা সত্ত্বেও ঘটনার সময় পুলিশ আসেনি, এবার কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তের শেষে তারা দাবি করছেন সেই পরিপ্রেক্ষিতেই মিলেছে যথেষ্ট প্রমাণ এবং তার সপক্ষেই চার্জশিটে উল্লেখ রয়েছে ঘটনার সময় পুলিশকে ফোন করেও সাড়া মেলেনি, এমনটাই কিন্তু চার্জশিটে উল্লেখ রয়েছে। বেশ, ধন্যবাদ অর্পিতা। আর বীরভূমের বক্রে প্রতিশোধের আগুনেই প্রাণ কাড়ে 10 জনের। গতকাল পেশ করা চার্জশিটে উল্লেখ সিবিআই। বীরভূমের রামপুরহাটে প্রতিশোধের আগুনেই একের পর এক মৃত্যু। চার্জশিটে এমনই দাবি করল সিবিআই। তদন্তের 89 দিনের মাথায় বকটুয়ের ঘটনায় চার্জশিট দিল সিবিআই। 1193 পাতার এই চার্জশিটে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা উল্লেখ করেছে তৃণমূল উপপ্রধান ভাদু শেখ খুনের প্রতিশোধ নিতেই হামলা হয় বকটুয়ের সোনা শেখের বাড়িতে। প্রতিশোধের আগুনেই জীবন্ত পুড়িয়ে মারা হয় 7 জনকে, পরে হাসপাতালে মৃত্যু হয় আরো 3 জনের। সিবিআই সূত্রের খবর, রামপুরহাট আদালতে জমা দেওয়া এই চার্জশিটে তৃণমূল নেতা আনারুল শেখ সহ 18 জনের নাম রয়েছে। সিবিআই এর দাবি বাড়িতে আগুন লাগাতে উস্কানি দিয়েছিলেন আনারুল শেখ। হামলার পর যখন গ্রামবাসীরা আনারুলকে ফোন করেন তখন তিনি কোনো রকম সহযোগিতা করেননি। তৃণমূল নেতা ভাদু শেখ খুনের ঘটনাতেও রামপুরহাট আদালতে এদিন চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে সঞ্জু শেখ সহ 4 জনের নাম রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি কয়লা, বালি, স্টোন চিপসের ট্রাক থেকে তোলাবাজির বকরা নিয়ে গোলমালের জেরেই খুন হন ভাদু শেখ। হাইকোর্টের নির্দেশে বীরভূমের এই 2 ঘটনা তদন্ত করছে সিবিআই। নিউজ 18 বাংলা। অগ্নিপথের বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ আন্দোলন। এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন 3 বাহিনীর প্রধান। যে খবর পাওয়া যাচ্ছে অগ্নিপথের বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ আন্দোলন এবং এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন 3 বাহিনীর প্রধান। অগ্নিপথ প্রকল্পে নিয়োগ নিয়ে সেনার সঙ্গে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন 3 বাহিনীর প্রধান, কি কি বিষয় নিয়ে কথা বলার সম্ভাবনা রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা 3 সেনাপ্রধানের। ভার্চুয়ালি এই বৈঠক হতে পারে। সেনা, নৌসেনা এবং বায়ুসেনার প্রধানরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বলবেন এবং অবশ্যই যে অগ্নিপথ প্রকল্প নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, উদ্ভূত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এবং আমরা জানি গতকাল সেনার তরফের নিয়োগ যে বিজ্ঞপ্তি সেটি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কি পরিস্থিতি এবং তাতে দেশ জুড়ে যে অগ্নিপথ নিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল
তাতে জল ঢালা গেল কিনা, এবং এর আগে দফায় দফায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে তিন সেনাপ্রধান বৈঠক করেছেন। তারপরে একাধিক পরিবর্তন করা হয়েছে এই অগ্নিপথ যোজনায়। অগ্নিবীরদের ক্ষেত্রে নানা রকম সুযোগ সুবিধা যোগ করা হয়েছে। তারপরেও পরিস্থিতি কি রয়েছে এটা নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজকে তিন সেনাপ্রধান বৈঠক করবেন, এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ দেশ জুড়ে যেভাবে ক্ষোভ বিক্ষোভ এবং মামলা পর্যন্ত গড়িয়েছে সুপ্রিম কোর্টে, তারপর তিন সেনাপ্রধান এই প্রকল্প নিয়ে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প নিয়ে তাদের পরামর্শ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেন কিনা সেদিকে নজর থাকবে সারা দেশের। বেশ, ধন্যবাদ রাজীব। অগ্নিপথে আজ রাজ্যের বিধানসভাতেও মোদী সরকারের প্রকল্পের সমালোচনায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। স্কুলের চাকরি নিয়ে নাম না করে নিশানা করলেন বিরোধী দলনেতাকেও পাল্টা সরব শুভেন্দু অধিকারী। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে উত্তাল দেশ। সোমবার রেশ রাজ্য বিধানসভাতেও নরেন্দ্র মোদীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, সেনাবাহিনীকে অপমান করা হচ্ছে। 2024 সালের আগে এই নিয়োগ দেশ সেবার জন্য নয়, বিজেপির কিছু গুন্ডা তৈরির জন্য এই নিয়োগ। বন্দুক চালানোর ট্রেনিং দিয়ে ছেড়ে দেওয়া হবে যুবকদের। অগ্নিপথ নিয়ে দেশ জুড়ে হইচই, অথচ করোনা 100 দিনের কাজ নিয়ে কোনো কথা নেই। মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সেনাকে অপমান করেছেন। এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান দিতে শুরু করে বিজেপি, পাল্টা সুর চড়ার মুখ্যমন্ত্রী। স্কুলের চাকরি নিয়ে নাম না করে বিরোধী দলনেতাকে কটাক্ষ করেন। বলেন, দাদামণি বলছেন 17,000 চাকরি খেয়ে নেবেন। সব চাকরি তো মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদে নিয়ে গেছেন। মেদিনীপুরের লোকেরা চাকরি পান, আমি চাই, কিন্তু এই লোকগুলোর কি হবে তাহলে? সরকারে থাকলে খাবেন, সরকারে না থাকলে বিজেপিতে গিয়ে খাবেন। আমি ওনার থেকে বয়সে ছোট, আমাকে তো দাদা বলার কথা না, ভাই সোনা বলার কথা। আমি তৃণমূল কংগ্রেসে যতদিন ছিলাম, আমার বিধানসভা এলাকা নন্দীগ্রামে কোন স্কুলের একটা ব্ল্যাকবোর্ড পর্যন্ত তার কাছ থেকে চাইনি। আর যদি প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি রাজনীতি থেকে অবসর গ্রহণ করব। আক্রমণ পাল্টা আক্রমণে সোমবার এভাবেই চড়ল বিধানসভার পারদ। নিউজ 18 বাংলা। অগ্নিপথে গরম রাজনীতি। অগ্নিবীরদের নিয়ে বিজেপি নেতা কৈলাস বিজয় বর্গীয়র মন্তব্যে জোর বিতর্ক। আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৈলাসের মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নীরব কেন, প্রশ্ন তুললেন রাহুল গান্ধী। मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। డ్రైవర్స్ వేరే ఉంటారు, ఎలక్ట్రీషియన్స్ వేరే ఉంటారు, బట్టలు ఉతికే వాళ్ళు వేరే ఉంటారు, హెయిర్ కటింగ్ చేసే వాళ్ళు ఉంటారు. ఈ రకంగా వేల పోస్టులు ఉంటాయి. এই জন্য আপনি অগ্নিবীর করেছেন। এরকম সমস্ত নেতাকর্মীদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করা উচিত, ঝেঁটিয়ে এই দুটোকে আগে ভারতবর্ষ থেকে তাড়ানো উচিত। 4 বছরের চুক্তিতে সেনায় নিয়োগ। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পে দেশ জুড়ে প্রতিবাদ। গরম রাজনীতিও। कई फैसले, कई रिफॉर्म तात्कालिक रूप से अप्रिय लग सकते हैं, लेकिन समय के साथ उन रिफॉर्म्स का लाभ आज देश अनुभव करता है। বিক্ষোভ সামলাতে আসরে পদ্ম ব্রিগেডের নেতা মন্ত্রীরা, আর এটা করতে গিয়ে কৈলাস বিজয় বর্গীয়র মন্তব্যে জোর বিতর্ক। ट्रेनिंग लेगा और 4 साल की सेवा करने के बाद निकलेगा। मुझे अगर इस ऑफिस में, बीजेपी के ऑफिस में सिक्योरिटी रखना है तो मैं अग्निवीर को प्राथमिकता दूंगा। మిలిటరీలో కూడా డ్రైవర్స్ వేరే ఉంటారు, ఎలక్ట్రీషియన్స్ వేరే ఉంటారు, అందులో బట్టలు ఉతికే వాళ్ళు వేరే ఉంటారు, లేకపోతే మరి మన హెయిర్ కటింగ్ చేసే వాళ్ళు ఉంటారు. ఈ రకంగా వేల పోస్టులు ఉంటాయి. বিজেপির নেতা তার ছেলে বিসিসিআই সেক্রেটারি হবে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হবে, কৈলাস বিজয়বর্গীয় তার ছেলে এমএলএ হবে, আর সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষের ছেলে 4 বছর অগ্নিবীর করে বিজেপির অফিসের দারোয়ানগিরি করবে। স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি কি বলেছে? বলেছে কেউ নাপিত হবে, কেউ ইলেকট্রিশিয়ান হবে। এই জন্য আপনি অগ্নিবীর করেছেন। এরকম সমস্ত নেতাকর্মীদের অবিলম্বে দল থেকে বহিষ্কার করা উচিত, ঝেঁটিয়ে এই দুটোকে আগে ভারতবর্ষ থেকে তাড়ানো উচিত।
কৈলাসের মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, স্বাধীনতার পর 52 বছর যারা তেরঙ্গা ওড়াননি তারা আর সেনাকে কি সম্মান করবেন? প্রধানমন্ত্রী নীরবতাই বুঝিয়ে দিচ্ছেন এই সম্মানহানিতে তার কোনো আপত্তি নেই। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, অগ্নিপথে ফের মামলা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব। আরো একটি মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে, তাহলে এই নিয়ে মোট 3টি মামলা দায়ের কারা করলেন? দেখো, অগ্নিপথ যোজনাকে চ্যালেঞ্জ জানিয়ে আরো একটি মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। এই নিয়ে 3টি মামলা দায়ের হলো এবং অগ্নিপথ যে যোজনাকে কার্যত বাতিল করার আর্জি জানানো হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে 3টি মামলাই করেছেন 3 জন আইনজীবী। প্রথম মামলাটি করেন আইনজীবী বিশাল তিওয়ারি এবং দ্বিতীয় মামলাটি করেন বিচারপতি ML শর্মা, তৃতীয় মামলাটি করেন বিচারপতি হর্ষ অজয় সিং। অগ্নিপথ যোজনাকে চ্যালেঞ্জ জানিয়েছে এই মামলায় এবং কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। বলা হয়েছে যে অগ্নিপথ বিষয়ক যে সমস্ত মামলা দায়ের হচ্ছে সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কোন রায় দেওয়ার আগে যেন অবশ্যই কেন্দ্রীয় সরকারের বক্তব্য শোনে। এই যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য রয়েছে। সব মিলিয়ে যদি তুমি দেখো, একদিকে যখন অগ্নিপথ যোজনাকে নিয়ে সারা দেশে আগুন জ্বলছে, তখন তার কেন্দ্রীয় যোজনাকে আইনি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ এই কেন্দ্রীয় প্রকল্পটি বিচারাধীন বিষয় হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই প্রকল্পের অগ্রগতি, এই প্রকল্পে দ্রুত নিয়োগ যে কেন্দ্রীয় সরকার যা চাইছে তা কিন্তু স্থগিত হয়ে যেতে পারে। আচ্ছা, বেশ, ধন্যবাদ রাজীব। প্রশ্নটির উত্তর দিয়েছিলেন তাদের 1 নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে আরো 273 জন টেট পরীক্ষার্থী পাশ করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবির প্রেক্ষিতে বেশ কিছু নথি চেয়ে পাঠায় কলকাতা হাইকোর্ট। 2787টি আবেদনের অরিজিনাল কপি, প্রশ্ন ভুল খতিয়ে দেখার জন্য তৈরি বিশেষ কমিটি সংক্রান্ত তথ্য, কমিটি কবে তৈরি হয়, সদস্য কারা, এই কমিটি কবে কাজ করেছে, এই পাঁশকুড়ার পর এবার কোলাঘাট, ফের পূর্ব মেদিনীপুরে দুর্নীতির অভিযোগ। কেন করে পাও চাকরি, কিন্তু অভিযোগ টাকা নিয়েও স্কুল শিক্ষকের চাকরির ব্যবস্থা করেননি। এই অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সোমবার কোলাঘাটে ওই নেতার বাড়ির সামনে বিক্ষোভ, সিবিআই তদন্তের দাবিতে ধর্ণা। কোলাঘাট ব্লকের 2 তৃণমূল নেতা অতনু গুছাইত এবং তার ভাই শান্তনু গুছাইতের বিরুদ্ধে অনেকেই অভিযোগে সরব। চাকরি প্রার্থীদের দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন 2 ভাই। এদিন কোলাঘাটে অতনু গুছাইতের খালি বাড়ির সামনে দাঁড়িয়ে বেশ কয়েকজন যুবক পোস্টার হাতে বিক্ষোভ দেখান। অতনু গুছাই, শান্তনু গুছাইত আমাদের কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা নিয়েছে চাকরি দেওয়ার নাম করে, চাকরি দিতে পারেনি, তো আজ সে পলাতক। আমরা চাই, যখন আমরা চাকরি পাইনি তো আমি চাই টাকা ফেরত দেওয়ার জন্য। উনি আমাদের টাকা এইভাবে আত্মসাৎ লুট করে নিয়ে চলে গেছেন। তো আমি চাইবো প্রশাসনিক যাতে হস্তক্ষেপ করে আমাদের মতন যে গরিব দুঃখীরা আছে তাদের টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিক। আপনারা আত্মগোপন করে না থেকে জনগণের সম্মুখীন হন, নিজেদের সম্পত্তি বেচে প্রতারিতদের টাকা ফেরত দিন এবং যাদের নির্দেশে এই কাজ করেছেন সেই সমস্ত বড় বড় তৃণমূলের নেতাদের নাম প্রকাশ্যে আনুন। 5-6 বছরের যার সঙ্গে দলের কোনো যোগ নেই, সুতরাং তার সম্পর্কে আমরা বেশি কিছু বলতে পারবো না এবং তিনি কোথায় আছে সেটা আমরা জানিও না। যদি প্রকৃত তিনি টাকা নিয়ে থাকেন অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হোক। রবিবার চাকরি নিয়ে কাটমানির লিফলেটে হইচই পড়ে যায় পাঁশকুড়ায়। এবার অভিযোগ কোলাঘাটে, জানিয়ে তরজাও তুঙ্গে। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। এবার দেখাবো উত্তর 24 পরগনার একটি পঞ্চায়েতের ঘটনা। পুকুর ভরাটের অভিযোগে শোরগোল, তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, দাবি পাল্টা দাবিতে উত্তপ্ত দত্তপুকুর। সন্ধ্যারায়ের স্বামী রাজু দত্তের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, সরব তৃণমূলেরই উপপ্রধান মান্তু সাহা। এই রাতের অন্ধকারে এসব ভরা হচ্ছে। এ তৃণমূলের কনভেনার আছে আর প্রধানের স্বামী আছে রাজু দত্ত, এরা সাথে মিলে এইসব ভরাট করছে অবৈধভাবে। এমনই একটি পুকুর ভরাটের অভিযোগ ঘিরে সম্প্রতি হাতাহাতিতে জড়িয়ে পড়ে শাসক দলের 2 গোষ্ঠী। তবে সরাসরি কে যুক্ত নয়
সেটা এই মুহূর্তে তো বলতে পারছি না, তবে সেটা বিচার্য বিষয়। পঞ্চায়েত বা বিডিও বা জেলা স্তরে যারা আছে তারা নিশ্চয়ই দেখবেন। আমি হয়ে থাকি আমাকেও শাস্তি দেবেন, প্রধান হলে প্রধানকেও শাস্তি দেবেন, দলের যে কোনো লোক হলে তাকেও শাস্তি দেবেন। যে কোনো তদন্তের মুখোমুখি হতে পারি আমি, যদি প্রমাণ করতে পারে। কালকে আমার মিসেস কালকে এসডিও কাছে রিজাইন দিয়ে দেবে। অলরেডি ইনভেস্টিগেশন করে যেটা দেখা গেছে তাদের নোটিশ দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে মাটি তুলে ফেলতে হবে। কোনো অভিযোগ পড়লে সঙ্গে সঙ্গে ইনকোয়ারি করে তার এগেইনস্টে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আজকে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। মাইকেল নগর বলে নয়, এই ব্লকের কোনো জায়গায় যদি কোথাও পুকুর ভরাট হয়, যদি আমাদের নলেজে কেউ আনে বা দেয়, আমরা সেগুলো আইনত ব্যবস্থা নিচ্ছি। পুকুর ভরাটের অভিযোগ ঘিরে বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। আসানসোলেও পুকুর ভরাট করে বহুতলের অভিযোগ। প্ল্যানই নাকি পাশ হয়নি, তাও দিব্যি উঠে গেছে বহুতল, সেটাও আবার পুকুর ভরাট করে। এই অভিযোগ ঘিরে আসানসোলে সরগরম। আসানসোল পৌরসভার 92 নম্বর ওয়ার্ডের রানীগঞ্জ সাহেবপাড়া। অভিযোগ, এই এলাকায় পুকুর ভরাট করে বহুতল গড়ে উঠছে। শওকত খান নামে এক ব্যক্তি আবাসনটি তৈরি করছেন বলে অভিযোগ। ওদের জায়গা 3 কাঠা ছিল মনে হয়, আর সে 8 কাঠা জায়গার মানে কাজ করছে, সেটা আনলিগাল আছে। পুকুর কি ভরাট করেছে? পুকুর তো ভরাট করেছি, এবার এসছে লোকরা, এসছে টাকা খেয়ে কাজ করাচ্ছে, তোমরা কাজ করো আমরা আছি।